গুড মর্নিং, শোনা যাচ্ছে? তোমরা মেসেজ করো শোনা গেলে। ঠিক আছে, তো আজকে তোমাদের মক ইন্টারভিউ ছিল। তো আমি দেখো এটা জেনে নাও কিরকম কি করব। কালকে অন্য দিদি করেছে, অনন্যাদি করিয়েছে, আজকে আমি করাচ্ছি। তো আমি রিসেন্ট ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ওই WBPDC এর। তো ওখানে যে প্রসেসটা করেছে, তো ওইভাবেই চলো একটা মক ইন্টারভিউ এর জন্য আমি ভাবলাম ওই জন্যই এটাতেই বেশি আমাদেরও সবারই উপকার হবে। তো পরপর ধরো আমি নাম বলবো, সে মাইকটা অন করবে, ঠিক আছে? আমি তাকে ধরো তুমি ভেবে নাও যে তোমার ইন্টারভিউ আজকে। ফার্স্টে তো শিল্পা আছে, আমি অন করবো, এক একজনকে অন করবো, যেমন যা জিজ্ঞাসা করবো সেরকম উত্তর দেবে। ঠিক আছে, তোমরা ভাবো যে তোমাদের আজকে ইন্টারভিউতে গেলে কিরকম কি করবে। দেখো ইন্টারভিউয়ে একটা কথা মাথায় রাখবে যে ওই 3 মিনিটে আমাদের নলেজ কোনোদিন বুঝতে পারবে না। তুমি ভাবো আমি পড়াশোনা করে গেলাম, আমার নলেজ যা আছে সেটা কি 3 মিনিটে সম্ভব? আমার কথা ক্লিয়ার আসছে তো? ইকো হয়নি তো? আসলে আমি সেন্টারে আছি, সেন্টারে থেকে করছি তো। 3 মিনিটে আমাদের মেন, কিন্তু 3 মিনিটে আমাদের অ্যাটিটিউডটা কতটা, আমি কনফিডেন্স, আমি কতটা আমার কনফিডেন্স আছে, বা আমি ওই পোস্টটার জন্য যোগ্য কি, আসলে কিন্তু ওরা ওটাই দেখবে। সিবিটি পাস করেছি মানে আমি যে পড়াশোনা করে পাস করেছি সেটা তো জানে, কিন্তু ইন্টারভিউতে আসলে মেন দেখবে ওই 3 মিনিটে কি কখনো সম্ভব হবে না আমার নলেজ জানা। ওই 3 মিনিটে কি দেখবে, আমি কতটা কনফিডেন্স এই পোস্টার জন্য, বা আমার কামনেস কতটা, আমি অ্যানসিয়াস কি, বা আমি কোনো খুব বাজে সিচুয়েশন এলে হ্যান্ডেল করতে পারবো কি, সেই ঘটনাগুলো ওখানে কিন্তু দেখবে। আর তোমার কথাটাই লুকিয়ে থাকবে তোমার উত্তর, এক্সামিনারকে তুমি ঘাটিয়ে দেবে। তুমি এমন ভরভর ভরভর করে এমন ধরো কিছু উত্তর বলে দিলে তোমার প্রশ্ন থেকেই কিন্তু ও উত্তর পেয়ে যাবে। আমি বেলভিউতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তখন একটা ডক্টর ইন্টারভিউ নিচ্ছিল, আমাকে জিজ্ঞাসা করলো কোন ওয়ার্ডে করছো, বলার পরেই আমি আইসিইউতে বললাম, এমআই জিজ্ঞাসা করলো, আমি এমআই বলতে বলতে পাকামো করে ইসিজিতে চলে গেছি। ব্যাস, এই যে ইসিজি শুনলো, এবার আমাকে ইসিজি, আমার মুখে ইসিজি জায়গায় শুনে নিল, তারপর ইসিজির সমস্ত কিছু জেনে নিল। তাহলে তুমি যে এমন কথা বলবে যেখান থেকে প্রশ্ন করলে যেন তুমি বলতে পারো সেরকম ভাবেই কথা বলবে। কারণ এখানে যা হবে, তুমি যে কথাটা ফেলবে সেই কথা থেকেই ওরা প্রশ্ন খুঁজে নেবে। চলো তাহলে স্টার্ট করছি। হ্যাঁ, শিল্পা ঘোষ। হ্যাঁ ম্যাম। কোথা থেকে পাস করেছো তুমি? গীতারাম স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং, ব্যাচ হচ্ছে 2022-2023। ঠিক আছে, এখন তুমি কোথায় করছো? আমি রিসেন্টলি রিজাইন দিয়েছি, তবে আমি সার্জিক্যাল ওয়ার্ডে করতাম, জেনারেল সার্জিক্যাল ওয়ার্ডে। ঠিক আছে, দেখো এবার শোনো, আমি যেটা বলতে চাইছি, তুমি যে রেজাইন দিয়েছো সেটা কি কেউ জানে? জানে না। মানে ওরা কি জানবে, অফিসিয়াল লোকেরা কি জানবে যে তুমি রিজাইন দিয়েছো? প্রাইভেটে করতে নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ, তো তাহলে ওখানে যখন তুমি ইন্টারভিউতে দিয়ে যাবে, অত বলতে যাবে না তুমি যে তুমি এখন রিজাইন দিয়েছো, এখন কিছু করছো না, এসব এত কিছু বলবে না। আমাকে যেমন জিজ্ঞাসা করলো কোথা থেকে পাস আউট, জাস্ট বললাম মেডিকেল কলেজ। বলছি কোথায় করছো, আমি বললাম হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন। এবার শুরু করলে, এবার তুমি যাই বলে রিজাইন দিয়েছো, তখন ওর মাথায় পুরো ঢুকে যাবে যে কিছু করছো না, বসে আছো। তাহলে যদি বলে যে কাজ করো, ওটুকুই বলো এই ওয়ার্ডে কাজ করতে, বুঝলে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কেউ তো জানে না তুমি কোন ছেড়ে দিয়েছো না করেছো, কারণ এখানে কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্টস নেই। বেশি বেশি এক্সট্রা কিছু বলতে যাবে না, ওখানে যেটুকু বলার সেটুকু, আর একদম কনফিডেন্সের সাথে উত্তর দেবে। ঠিক আছে। তাহলে তুমি কোন ওয়ার্ডে করতে তুমি? আমি জেনারেল সার্জিক্যাল ওয়ার্ডে করতাম। আচ্ছা, জেনারেল সার্জিক্যাল ওয়ার্ডে করতে, তাহলে তো তুমি অনেক রকম পেশেন্ট দেখেছো, সার্জারি হয়ে আসতে দেখেছো। তাহলে ধরো একটা পেশেন্ট অ্যাপেন্ডেক্টমি হয়ে এলো, তখন তুমি কি ম্যানেজমেন্ট করবে? পোস্ট অপারেটিভ পেশেন্ট তো পোস্ট অপারেটিভ পেশেন্ট ওয়ার্ডে আসার আগেই তো আমরা পোস্ট অপারেটিভ বেড রেডি করে রাখবো। দেন পেশেন্টকে বেডে দেওয়ার সাথে সাথে তার সুপাইন পজিশনই মেনটেন করব, এবং মাথাটাকে একদিকে করে রাখবো যাতে কোনো রকম সিক্রেশন আসার ফলে অ্যাসপিরেট না করে পেশেন্ট।
অ্যান্ড এবং তার ভাইটাল সাইন্স চেক করব। আর এবং সার্জিক্যাল সাইটটা চেক করে নেব কোনো রকম ব্লিডিং বা হেমারেজ হচ্ছে কিনা। আর ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন রাখবো। তুমি বললে যে সুপাইন পজিশনে, আচ্ছা কখনো পোস্ট অপারেটিভ পেশেন্টকে টেন্ডেলেক বার পজিশনে দেওয়া হয়? টেন্ডারেল পার্ট পজিশন যদি হাইপোভলিমিয়া শক হয় তখন একমাত্র সেই সময়তেই টেন্ডারেল পার্ট পজিশন আমরা দিতে পারি পোস্ট অপারেটিভ পেশেন্টকে। তুমি ধরো ওয়ার্ডে আছো, হঠাৎ করে একটা পেশেন্টের হাইপোভলিমিয়া শক হয়ে গেল, এবার যে বেডটা আছে সেটা কোনো ওই ভালো বেড নয়, নর্মাল একটা বেড আছে, মানে ওইরকম নড়াতোলা করা যায় ওরকম নয়, এমনি নর্মাল লোহার বেডগুলো আছে, তুমি তাহলে কি করে টেন্ডেলেন বার দেবে? আমি এমার্জেন্সি সিচুয়েশনে তো হাতের কাছে যেটাই পাবো, যদি পিলো বা এক্সট্রা যদি পিলো থাকে সেটা দিয়েই আমি সাপোর্ট দেবো, পায়ের দিকটা ওঠানোর চেষ্টা করব। আর এমনিতে তো পেশেন্টের ব্ল্যাঙ্কেট থাকে, পিলো থাকে, সেগুলো পায়ের দিকটা একটু উঁচু করার চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে। আর যদি দাদারা থাকে, ওয়ার্ডে দাদারা থাকে, তাহলে ওই ইট দিয়ে পায়ে পায়ে ইট দিয়ে ওটাকে তুলে দেওয়া হয়, ওটা হ্যাঁ করতে। হ্যাঁ ঠিক আছে, তুমি কি কি ওটি দেখেছো? হ্যাঁ ম্যাডাম, শুনতে পেলাম না, বলুন। কি কি ওটি দেখেছো? ওটি মানে কি কি ওটি হতে? আমাদের ওয়ার্ডে তো হেমারয়েড পেশেন্ট, অ্যাপেন্ডিসাইটিস পেশেন্ট, কোলেসিস্টাইটিস পেশেন্ট, কোলেলিথিয়াসিস পেশেন্ট, এইসব পেশেন্টই সাধারণত থাকে। পেন ম্যানেজমেন্ট করবে কি করে তুমি এই পেশেন্ট গুলোর? পেন পেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে পেন ম্যানেজমেন্টে ম্যাম অ্যাজ পার তো ডক্টর অ্যাডভাইস অনুযায়ী তো পেন মেডিকেশন তো অ্যাডমিনিস্ট্রেশন করবই। তার সাথে সাথে পোস্ট অপারেটিভ পেশেন্টের কাউন্সিলিং এর ওপরেও একটা পেন ম্যানেজমেন্ট হয়। এমনি পেশেন্টকে বোঝাতে হবে যে এটা ঠিক বলতে পারছি। আচ্ছা, পেন ম্যানেজমেন্ট দেখো, আমাদের ওটি পেশেন্টের মেন কিন্তু হচ্ছে পেন ম্যানেজমেন্ট। কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ পরে পরে এসে বলবে যে আমার ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে। তো সেইখানে তুমি তো যেটা দেওয়ার যেটা থাকে মেনি ড্রটিন দেয়, দেখবে সেই ড্রটিন সস দেওয়া থাকে, ড্রটিন দিল বা পিসিএম ফ্লুইড চালিয়ে দিল, কিন্তু তারপরেও পেশেন্ট বারবার আসবে। তো সেই সময় যদি তুমি পেশেন্টকে বারবার বলে যাও আরে তোমার ওষুধ দেওয়া আছে কিছু হবে না, যাও যাও চলে যাও, এটা করলে হবে না, কারণ পেশেন্টের ধারণাই হয়ে যাবে যে আমার পেন হচ্ছে পেন হচ্ছে। তো সেই সময় পেশেন্টকে মেন্টাল সাপোর্ট দেওয়া বা আরো অন্যান্য গুলো দেখা, আর পেশেন্টের পেন স্কেল দেখা। পেন স্কেল যে দেখতে হয়, কিভাবে পেন স্কেল দেখতে হয় জানো? হ্যাঁ, পেন স্কেল দেখতে জানি ম্যাম। হ্যাঁ, ওই তো মুখের এক্সপ্রেশন দিয়ে যেটা, তারপরে হচ্ছে যে ভার্বাল, তারপরে স্কেল দিয়ে। আচ্ছা আচ্ছা, ধরো একটা ওটি পেশেন্টের ফার্স্ট নার্সিং ডায়াগনোসিস কি হবে? প্রায়োরিটি নার্সিং ডায়াগনোসিস, প্রথম নার্সিং ডায়াগনোসিস বা প্রথম 24 আওয়ারের নার্সিং ডায়াগনোসিস। ম্যাম আপনি পেন দিয়েই হবে, কারণ পোস্ট অপের পেশেন্টের সাধারণত পেনটাই ফিল হয়। হ্যাঁ পেন হবে, কিন্তু পেশেন্টটাকে আগে বাঁচানোটা তো মেইন উদ্দেশ্য। প্রথম ওটি হয়ে ছিল, অ্যানাস্থেসিয়া হয়েছিল, তাহলে কি হয় প্রথম, তাহলে প্রথম দেখো যদি কোনো ওটি পেশেন্ট হয় তো ফার্স্ট নার্সিং প্রায়োরিটি কি হবে তোমরা সবাই শুনে রাখো এটা। এয়ার এয়ার হ্যাঁ, ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স। হুম তো তোমরা দেখো, আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়তাম মনে আছে যে আমরা সেই ডায়াগনোসিস গুলো করতাম। তো এরকম ডায়াগনোসিস কয়েকটা কিন্তু মুখস্থ করে নিতে হবে, কোন ক্ষেত্রে কি কি ডায়াগনোসিস মেন। যেমন ধরো প্রথম 24 আওয়ারের 24 আওয়ারে তিনটে ডায়াগনোসিস, এয়ারওয়ে ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে যে এয়ারওয়ে ক্লিয়ারেন্স, তারপরে পেইন ম্যানেজমেন্ট একটা, আর ইনফেকশন কন্ট্রোলটা তো সেকেন্ড ডেতে থেকে করবো। আর একটা হবে যে নিউট্রিশনাল ইমব্যালেন্স, যেহেতু প্রথম 12 ঘন্টা না খেয়ে থাকছে। তাহলে এই যে নার্সিং ডায়াগনোসিস গুলো আমি দিয়ে দেবো এই এই ক্লাসের শেষে, ডায়াগনোসিস গুলো একটু ঠিক আছে? কারণ কখন কি ধরে নেয় ঠিক নেই, হয়তো ধরেই দিল নার্সিং ডায়াগনোসিস, বলো কি হতে পারে।
ঠিক আছে, থ্যাংক ইউ শিল্পা। চলো পরের জন কে আছো তুমি? বর্ষা মনে হয়, দেখো কি নাম এটা। হ্যাঁ, বর্ষা বাগচি। শিল্পা তুমি অফ করে দাও মাইকটা। বর্ষা বাগচি। বর্ষা বাগচি আছো? না থাকলে মেসেজ করে দাও, বলো যে যদি না অন করতে পারো পরের জনকে ডাকছি। ঠিক আছে, সমাপ্তি, সমাপ্তি মণ্ডল। মাইক অন করতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করো, ততক্ষণ সমাপ্তি করুক। সমাপ্তি। কৃষ্ণা মণ্ডল। কৃষ্ণা মণ্ডল, কেউ অন হচ্ছে না, তাহলে কি করে প্রশ্ন করি গো? স্নিগ্ধা, কে আছো? দেখো কার অন হচ্ছে সে অন করো। আমি বর্ষা, বর্ষা বাগচি। আচ্ছা, বলো কোথা থেকে পাশ করেছো? ম্যাডাম আমি কৃষ্ণনগর নার্সিং ট্রেনিং স্কুল নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে 2025 সালে জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি পাস করেছি। আচ্ছা, এখন কি করছো? কোথাও করছো এখন তুমি? আমি 6 মান্থ একটা প্রাইভেট হসপিটালে কাজ করেছি। এখন আপাতত আমি গভর্নমেন্ট হেলথ কেয়ার সেটআপে জবের জন্য ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যে 6 মাস করতে, ওখানে তুমি কি করো, কি কোন ওয়ার্ডে করতে? মেইনলি আমি ওখানে জেনারেল মেডিসিন ওয়ার্ডে ডিউটি করতাম। আচ্ছা, একটা জেনারেল মেডিসিন ওয়ালে একটা নার্সের কাজ কি? নার্সের রেসপন্সিবিলিটি কি? হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি ইন এ জেনারেল ওয়ার্ড অফ নার্স? একটা জেনারেল মেডিসিন ওয়ার্ডে নার্সের প্রথম কাজ পেশেন্টকে মনিটর করা, পেশেন্টের ভাইটাল সাইন্স মনিটর করা, পুরো ওয়ার্ডটাকে মেনটেন করা, পেশেন্টের ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট মেনটেন করা, প্রপার ডকুমেন্টেশন করা, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করা, ফ্লুইড, আইভি এবং ফ্লুইড। তার সাথে হচ্ছে আমার ওয়ার্ডের মধ্যে, ম্যাডাম, বলো বলো বলো, তুমি বলো। এবং পুরো ওয়ার্ডের মধ্যে ইনফেকশন কন্ট্রোলটা মেনটেন করা। আচ্ছা, একটা ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে তুমি কি করবে? ফার্স্ট আমাকে প্রত্যেকটা প্রসিডিউরের আগে বা পেশেন্টের মানে আমাকে হ্যান্ড ওয়াশিং মেনটেন করতে হবে ফার্স্ট, যাতে ক্রস ইনফেকশন প্রিভেন্ট করা সম্ভব হয়। হ্যান্ড ওয়াশিং এর কটা স্টেপ? ম্যাম WHO গাইডলাইন অনুযায়ী টোটাল 6 স্টেপস আছে। দেখাতে পারবে ভিডিও অন করে স্টেপ গুলো? যদি না হয় অসুবিধা নেই, পরে দেখিও, যদি মানে এরকম কন্ডিশন থাকে দেখাতে পারো। আচ্ছা ম্যাডাম। তোমাদের কিন্তু এইভাবেই প্রশ্ন, তোমার কথা থেকেই তোমার প্রশ্ন তৈরি করে, তুমি হ্যান্ড ওয়াশিং বললে অমনি হ্যান্ড ওয়াশিং এর স্টেপে চলে যাবে। এটা এরকম মাথায় একদম মনকে শান্ত রেখে ক্লিয়ার রেখে থাকবে যে কোথা থেকে কি প্রশ্ন করবে, কিন্তু কেউ জানে না। তোমার কথাতেই তোমার প্রশ্ন থাকবে। বলো বলো বলো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম হ্যান্ড ওয়াশিং এর স্টেপটা মানে যেহেতু আমি এখন ভালোভাবে ইংলিশে দেখাতে পারবো না, মানে পাম টু পাম বা আমি ওটা পরে রেডি করে রাখবো। ঠিক আছে, তুমি কিন্তু দেখাবে। হ্যাঁ, বর্ষা তো আমার মাথায় থাকবে, পরের ক্লাসে তুমি ভিডিও অন করে দেখাবে। ঠিক আছে ম্যাডাম। তুমি রেডি, ওইটাই তোমার টাস্ক। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, একটা পেশেন্ট ধরো বলছে আমি মেডিসিন খাবো না, আর পেশেন্ট পার্টি এসে বলছে যে দিদিমণি আপনি গিয়ে জোর করুন, আপনি জোর করলে পেশেন্ট ওষুধ খেয়ে নেবে, তো তুমি কি করবে তখন? পেশেন্টকে আমি ফার্স্টে বোঝাবো, কিন্তু পেশেন্টের রাইটস আছে, পেশেন্ট চাইলে মেডিসিন
না বারণ করতে পারে মেডিসিন নিতে, ফলে পেশেন্টের আমার রাইটটাকে মেনটেন করতে হবে। এটা কি বলে, এই যে পেশেন্টের রাইটটাকে কি বলে? এটা কি বলে? কোড অফ এথিক্স। সরি ম্যাডাম, মনে পড়ছে না এই মুহূর্তে আমার। এটাকে হ্যাঁ, বলা কোড হচ্ছে অফ কোড অফ এথিক্স। এবং এটা কোড অফ এথিক্স এর কোন পার্টটা? অটোনমি। পেশেন্টের অটোনমি মানে তার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, আচ্ছা ম্যাডাম। আর সেটাকে রেসপেক্ট করার সেইটাকে রেসপেক্ট করার দায়িত্ব কিন্তু আমাদের। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, জেনারেল ওয়ার্ডে বেড সোর কি করে প্রিভেন্ট করবে? জেনারেল ওয়ার্ডে মেইনলি আমরা জানি যে বেডশোর হলে, বেডশোর কখন হয়? যখন আমরা পেশেন্টকে একইভাবে কনস্ট্যান্টলি একটা পজিশনে রাখছি, ফলে ফ্রিকশন হচ্ছে এবং ফ্রিকশন প্রেসারের জন্য পেশেন্টের বেডশোর হচ্ছে। তাই আমাদের পেশেন্টকে এভরি 2 আওয়ারলি পজিশন চেঞ্জ করতে হবে, এবং যেখানে বেডশোর হচ্ছে সেই জায়গাটায় আমার ময়েশ্চার অ্যাভয়েড করতে হবে। যদি গরমকাল হয় সেক্ষেত্রে আমরা মানে ময়েশ্চার অ্যাভয়েড করতে হবে সেই জায়গাটায়, এবং আমাদের অবজার্ভ করতে হবে কোনো রেডনেস বা সোয়েলিং হচ্ছে কিনা। বেড সোরের কটা স্টেপ আছে জানো? 4টে স্টেপ আছে। ফার্স্টের ফেজে হচ্ছে শুধুমাত্র রেডনেস হয় স্কিনে, এবং নেক্সট সেকেন্ড ফেজে ব্লিস্টার ফর্মেশন হয়। থার্ড ফেজে আমাদের এপিডার্মিসকে কভার করে, মানে এপিডার্মিস এবং ডার্মিস লেয়ারকে কভার করে আমার বেডশোরটা মিউকাস লেয়ার পর্যন্ত চলে যায়, এবং ফোর্থ ফেজে দেখা যায় যে বোনও চলে যায়। থার্ড ফেজে বোন পর্যন্ত চলে যায়, এবং তারপর ফোর্থ ফেজে হচ্ছে একটা আরো বেশি ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়, যেটাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। পুরো ভিতরে একদম গর্তর মতো হয়ে যায় যেটা। হ্যাঁ। আচ্ছা, তুমি ধরো ওয়ার্ডে একটা পেশেন্ট এসেছে, 4টে পেশেন্ট আছে, তুমি মর্নিং ডিউটিতে এসেছো এবং তোমাকে হ্যান্ড ওভার দেওয়া হচ্ছে। একটা পেশেন্টের বললো স্যাচুরেশন 95, একটা পেশেন্টের সিবিজি ফল করেছে, আর একটা পেশেন্টের হচ্ছে যে ওটি হয়ে এসেছে, পেন বলছে, খুব যন্ত্রণা হচ্ছে, আর আরেকটা হচ্ছে বাচ্চা আছে, সে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তাহলে তুমি কোন পেশেন্টটাকে ফার্স্টে অ্যাটেন্ড করবে? 4টে পেশেন্ট। একটা পেশেন্ট ম্যাডাম বললেন হাইপোগ্লাইসেমিক হয়ে গেছে। একটা হাইপোগ্লাইসেমিক হয়ে আছে, একজনের অক্সিজেন স্যাচুরেশন 95, একজন অ্যাগ্রেসিভ হয়ে আছে মানে বাচ্চা, ওই হসপিটাল যে সিনড্রোমের জন্য, আর একটা হচ্ছে, আমি কি বললাম ভুলে গেছি, আর একটা হচ্ছে হ্যাঁ ওটি হয়ে এসেছে, পেন যন্ত্রণা হচ্ছে বলছে। আমি ফার্স্টে হাইপোগ্লাইসেমিক পেশেন্টকে অ্যাসেস করব, তার ম্যানেজমেন্টটা আগে করব, কারণ এটা আমাদের ট্রায়াস প্রোটোকলের রেডের মধ্যে পড়ছে। মানে ইমিডিয়েট এটা ম্যানেজমেন্ট আমাকে করতেই হবে, না করলে পেশেন্ট শকে চলে যাবে, পেশেন্টের আরো ডিটোরিয়েট করবে। তাহলে হাইপোগ্লাইসেমিক ম্যানেজমেন্ট তুমি কি করে করবে? আচ্ছা, যদি পেশেন্টের কনসিয়াস থাকে সেক্ষেত্রে আমি তাকে গ্লুকোজ ফ্লুইড দিতে, মানে তাকে জুস দিতে পারি, ফ্রুট জুস, বা মানে কার্বোহাইড্রেট ওরাল ফর্মে আমি তাকে দিতে পারি। আর যদি পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি ডক্টরের প্রেসক্রিপশন অ্যাডভাইস অনুযায়ী 25 থেকে 50% ডেক্সট্রোজ আইভি অ্যাডমিনিস্টার করতে পারি। ঠিক আছে, সেই সময় যদি তার একটা ইনসুলিনের ডোজ থাকে তুমি কি করবে? হয়তো দেখা গেল ওই টাইমে একটা ইনসুলিনের ডোজ ছিল, তার যতক্ষণ পর্যন্ত আবার সুগার লেভেল নর্মাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ইনসুলিনের ডোজটা অ্যাভয়েড করবো, মানে ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী। ঠিক আছে, ডক্টর যদি ফোনে অ্যাডভাইস দেয়, ডক্টর সেখানে নেই, ডক্টর ফোনে অ্যাডভাইস দিল, তখন কি করবে? আমি পোস্টপন করবো, তাও যেহেতু সে হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে রয়েছে, কারণ আগে পেশেন্টের সেফটিটা আমার দরকার। এবার দেখো, ডক্টর যদি ফোনে অ্যাডভাইস দিল তাহলে কিন্তু ডক্টরের থেকে 24 আওয়ার্স এর মধ্যে সেটা লিখিয়ে নিতে হবে, এটা আমাদের দায়িত্ব। ডক্টর ফোনে অ্যাডভাইস দিলে সেটা শুনবো, করবো, কিন্তু ডক্টর যখনই আসবে সেটা খাতায় লিখিয়ে নেবো বা সাইন করিয়ে নেবো তাকে দিয়ে, উইদিন 24 আওয়ার্স। এটা কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বর্ষা, খুব ভালো। পরের জন অন হও, যে যে মাইক অন হতে পারছো সে অন হয়ে নাম বলো।
যে অন হতে পারবে এখন সে অন হয়ে নাম বলো, ঠিক আছে? দেব আচ্ছা কি আচ্ছা ঠিক আছে, বলো তুমি কোথা থেকে পাস আউট? ম্যাম আমি সেন্ট থমাস স্কুল অফ নার্সিং বালেশ্বর উড়িষ্যা থেকে পাস আউট করেছি 2024। এখন কোথায় করছো? এখন ম্যাম আসানসোলে একটা নার্সিং হোমে আমি 1 ইয়ার এক্সপিরিয়েন্স করেছি। দেন এখন সিনারপাট নিউ টাউনে নার্সিং হোমে কাজ করছি 3 মাস। কি করছো, কোন ওয়ার্ডে করছো ওখানে? জেনারেল মেডিসিন ওয়ার্ড। জেনারেল মেডিসিন ওয়ার্ডে করছো, ঠিক আছে। জেনারেল মেডিসিন ওয়ার্ডে সিওপিডি পেশেন্ট দেখেছো? হ্যাঁ ম্যাম সিওপিডি পেশেন্ট দেখেছো জেনারেল মেডিসিন ওয়ার্ডে সিওপিডি পেশেন্ট? দেখেছি কিন্তু কম ম্যাম, 1-2 খুব কম। আচ্ছা সিওপিডি পেশেন্টকে কি পজিশনে রাখা হয়? সিওপিডি পেশেন্টকে ম্যাম হেড এলিভেটেড পজিশনে রাখা হয়, সাউলা আর সিওপিডি পেশেন্টের হ্যাঁ সিওপিডি পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন ধর অক্সিজেন চালাচ্ছো, সেই অক্সিজেন স্যাচুরেশনে কতর মধ্যে রাখবে অক্সিজেন সবসময়? মিনিমাম 4 লিটার। এখন ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, দেখো এটা সবসময় মাথায় রাখবে, সিওপিডি পেশেন্টের অক্সিজেন আমরা যেটা দেবো সেটা সবসময় হাই ডোজে দেবো না, হাই ফ্লোতে দিলে কিন্তু পেশেন্টটা নিতে পারবে না, ও সঙ্গে সঙ্গে কিন্তু রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যাবে। কারণ সিওপিডি পেশেন্ট মানে কি, সিওপিডি পুরো কথা কি বলো? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কি হচ্ছে, হ্যাঁ এখানে কি হচ্ছে, পালমোনারি গুলো কি হচ্ছে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তাহলে কি ওর এতটাই অবস্ট্রাকশন, ওখানে তুমি যতই অক্সিজেন দাও ও ভিতরে ঢুকবে না অক্সিজেন, তাই ওকে যদি আমি হাই ফ্লোতে অক্সিজেন দিই ও নিতে পারবে না, ওর শরীর ওর রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যাবে। সিওপিডি পেশেন্টকে সবসময় আমরা লো ফ্লোতেই অক্সিজেন দেবো, হাই ফ্লোতে অক্সিজেন ওর নেওয়ার ক্ষমতা নেই কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। মোটামুটি 85 থেকে 95 এর মধ্যেই স্যাচুরেশন, কি 90 85 থেকে 90 এর মধ্যে রাখার, 95ও দেয় না অতটা। আচ্ছা ইনটেক আউটপুট চার্ট কেন মেনটেন করা হয়? পেশেন্টের ম্যাম ইনটেক আউটপুট চার্ট মেনটেন করার তার ভলিউম জানার জন্য, ঠিকঠাক তার ইনটেক আউটপুট হচ্ছে কিনা, ফ্লুইড ইনটেক যতটা হচ্ছে তার আউটপুট ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা এটা কেন দেখবো, এটা দেখে লাভ কি আমার? জানি না ম্যাম। দেখো ইনটেক আউটপুট চার্ট মেনটেন আমরা কোন কোন পেশেন্টের করব? রেনাল ফেলিওর পেশেন্ট, হার্ট ফেলিওর পেশেন্ট, আর হচ্ছে ডিহাইড্রেট হয়ে আছে যেগুলো একদম, বা তার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কি সেটা দেখার জন্য, যে যেটা ও পাচ্ছে সেটা কি ইউরিন আউটপুট হচ্ছে কি। তো মেন দেখা হচ্ছে যে ওর হাইপোভলিমিক বা হাইপার ভলিমিয়া হয়ে যাচ্ছে কি, সেই সমস্ত কন্ডিশন, বা শরীরে ফ্লুইড রিটেনশন হচ্ছে কি, শরীরে ফ্লুইড অতিরিক্ত জমা হয়ে যাচ্ছে কি, সেই সব কিছু আইডেন্টিফাই করার জন্য আমরা ইনটেক আউটপুট চার্ট মেনটেন করব। আচ্ছা ইনটেক আউটপুটের মধ্যে কি কি লিখতে হয় চার্টের মধ্যে? ইনটেক আউটপুট চার্টের মধ্যে কি কি লিখতে হয়? ইনটেক আউটপুট চার্টের মধ্যে কি কি লিখতে হয়? নর্মাল তার ফ্লুইড ইনটেক, দেন IV ফ্লুইড ইনটেক, দেন আউটপুট হচ্ছে ইউরিন স্টুল, দেন ওরাল ফ্লুইড ইনটেক or not, ওগুলো সমস্ত কিছু, যদি সে চা খায় যা খেয়েছে সেই সমস্ত কিছু যতটা টোটাল ওর ইনটেক হয়েছে, তারপর টোটাল আউটপুট হচ্ছে সেটা পুরোটাই করবো আমরা, যদি মুখে বা যদি ওরাল হয় ওরাল প্লাস আচ্ছা ওয়ার্ডে হঠাৎ ঝামেলা শুরু হয়ে গেলে তুমি কি করবে? কিছু
কিছু পেশেন্ট রিলেটেড ঝামেলা হলে ম্যাম আমি সেটা বোঝার চেষ্টা করবো এবং পেশেন্টদের জিনিসটা নিয়ে বোঝাবো। যদি আমি ম্যানেজ করতে না পারি তখন ম্যানেজমেন্টকে জানাবো। ঠিক আছে, একটা পেশেন্ট এসেছে চেস্ট পেন নিয়ে, কি করবে? চেস্ট পেন ম্যাম, তার ফার্স্ট আমি ভাইটাল চেক করবো, তারপর নর্মাল পজিশনটাকে সঠিক পজিশন দেবো, দেন ডক্টরকে ইনফর্ম করবো। দেখো, চেস্ট পেন নিয়ে পেশেন্টটা এসেছে মানে তার চেস্ট পেনের লোকেশনটা আইডেন্টিফাই করা কিন্তু আগে আমাদের মেন উদ্দেশ্য। কারণ দেখো, চেস্ট পেন মানে আমরা এমআই নাম শুনেছো তো, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটাকে কি বলা হয়? হার্ট অ্যাটাক। মায়োকার্ডিয়াল ইনফেকশন ইজ এ হার্ট অ্যাটাক। মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে কি? আমি যেগুলো বলছি পারলে একটু খাতায় ছোট ছোট করে নোট করে নেবে, ঠিক আছে সবাই? আর সবাই মন দিয়ে একটু শোনো। দেখো, ইন্টারভিউ এর এই ক্লাসগুলো কখন কোথা থেকে কি ধরবে তার কোনো মানে কেউ জানে না কোথা থেকে ধরবে, তাই এই ছোট ছোট জিনিসও দেখবে কাজে লেগে যাবে, হঠাৎ হঠাৎ এগুলোই ধরতে পারে। তো তাহলে এমআই কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটা কি হয় এমআইতে? এমআই ইজ এ কন্ডিশন ওয়্যার হঠাৎ করে আমাদের যে মায়োকার্ডিয়াল টিস্যু গুলো আছে, আমাদের হার্টের যে মায়োকার্ডিয়াল টিস্যু আছে সেখানে যখন, বা মায়োকার্ডিয়াল মাসেল, সেখানে যখন অক্সিজেন পৌঁছাচ্ছে না, আর মায়োকার্ডিয়াল মাসেলের কাজকে হার্টকে পাম্প করতে সাহায্য করছে, হার্টে যে পাম্প হচ্ছে, সেখানে যখন অক্সিজেন পৌঁছাচ্ছে না, সেই টিস্যু গুলো যখন নেক্রোসিস হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, তখন হার্ট ভালোভাবে পাম্প করছে না। আর হার্ট যদি পাম্প না করে, আমাদের সারা শরীরে কি হবে? রক্ত পৌঁছাবে না। তাহলে আমাদের কি হবে? সায়ানোসিস হবে, আরো অনেক যে প্রবলেম গুলো, ব্রেনে রক্ত পৌঁছাবে না। তাহলে এমআই হচ্ছে একটা কি? এমার্জেন্সি কন্ডিশন, যেটা আমাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে এমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে হয়। এবার দেখো, এমআই এর কিছু সাইন আছে যে আমরা কি করে বুঝবো এমআই। এমআই হচ্ছে প্রচুর চেস্ট পেন হয়। সেই চেস্ট পেনটা কোথায় হবে? একদম মিডিলে, এই জিফিস্টার নামে পেন হবে। পেশেন্ট একদম এত যন্ত্রণায় কাছার কাছার খাবে যে ও কোনোভাবে তাকে পেন কমানো যাবে না। আর হচ্ছে পেনটা কিরকম হবে? ও হাত এরকম মুঠো করে এরকম পেন বলবে। হ্যান্ড, যেটাকে বলা হয় হ্যান্ড কিঞ্চ সাইন, মানে ও এই মুঠিয়ে যন্ত্রণা, এতটাই যন্ত্রণা হবে, মুঠিয়ে এরকম পেন পেন ও কমপ্লেন করবে, এতটাই পেন হচ্ছে। তো তাহলে আমরা যদি কোনো পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসে, সেই চেস্ট পেনটার লোকেশন দেখবো, সেই চেস্ট পেনটার ইন্টেন্সিটি দেখবো, পেনটা কখন থেকে হচ্ছে, পেনটা খুব ভয়ঙ্কর কি। কারণ আমাকে এমআই আইডেন্টিফাই করতে হবে। পেনটা হতে পারে তো পেন গ্যাস্ট্রিকের পেনও হতে পারে। তাহলে পেন আসা মানে আমাদেরকে প্রথম দেখবো কি পেনের কন্ডিশন কি, পেনের লোকেশন কি। বা অ্যাঞ্জাইনা পেক্টোরিস নাম শুনেছো তোমরা, যেটাকে কি বলা হয়? চেস্ট পেন। অ্যাঞ্জাইনা পেক্টোরিসও কি, ওখানেও পেন হয়, কিন্তু পেনটা রেডিয়েট করে। পেনটা এই জায়গা থেকে শোল্ডার বা ব্রেস্টের দিকে পেনটা রেডিয়েট করছে। তাহলে পেনটা রেডিয়েট করছে কি দেখবো, পেনটা এক জায়গায় ফিক্সড হয়ে আছে কি দেখবো, পেনটার ইন্টেন্সিটি কি, পেনটা কি একবারও কমছে না বাড়ছে দেখবো, না একভাবে ওই এক জায়গাতেই যন্ত্রণা হয়ে যাচ্ছে, না পেনটা সহ্য করা যাচ্ছে না। পেনের এত কিছু আমি আগে দেখে আইডেন্টিফাই করে নেবো। আর পেনটা লেফট সাইডে না রাইট সাইডে কোন জায়গায় হচ্ছে সেটাও দেখবো। কারণ দেখা যায় কখনো কখনো পেনটা যেটা হয়, হয়তো কোনো প্যানিক অ্যাটাক বা গ্যাস্ট্রাইটিসের জন্য পেনটা হচ্ছে। পেনটা দেখার পরে ভাইটাল সাইন দেখবো এবং কোড ব্লু করব। কোড ব্লু কি? ইমার্জেন্সি সিচুয়েশনে হসপিটালে যে আমরা কোড ইউজ করি সেটাকে বলা হচ্ছে কোড ব্লু। তাহলে সেই কোড ব্লু দিয়ে আমরা সেই ইমার্জেন্সি সিচুয়েশনে হেল্প করবো, কারণ কখনো আমরা ইমার্জেন্সি সিচুয়েশন একা হ্যান্ডেল করতে পারবো না। এবার হচ্ছে এমআই এর ম্যানেজমেন্ট। এমআই এর ম্যানেজমেন্ট কি দিয়ে করা হয়? মোনাবি। কি দিয়ে করা হচ্ছে? MONAB, মোনাবি। এম দিয়ে কি হচ্ছে? মরফিন সালফেট। তাহলে প্রথমে পেশেন্টকে কি হবে? মরফিন সালফেট দেওয়া হবে। ও দিয়ে হচ্ছে কি? অক্সিজেন দিতে হবে। এন দিয়ে নাইট্রোগ্লিসারিন দিতে হবে। এ দিয়ে অ্যাসপিরিন, আর বি দিয়ে বিটা ব্লকার। এই ম্যানেজমেন্ট করা হয় এমআই এর ক্ষেত্রে। ঠিক আছে, ভাইটাল সাইন তো অবশ্যই। আর এমআই হচ্ছে একটা, এমআই কি? একটা হার্ট অ্যাটাক। আচ্ছা, এমআই আরেকটা মেন হচ্ছে যে ইসিজি। ইসিজি যে চেঞ্জ আছে, কি চেঞ্জ? এসটি সেগমেন্টের চেঞ্জ আছে। এমআই দু রকমের হয়, একটা নন স্টেমি আর একটা হচ্ছে স্টেমি। স্টেমি মানে এসটি, এটাই আর কি, NST। আর একটা নন স্টেমি, মানে একটাতে এসটি সেগমেন্ট এলিভেটেড হয় আর একটাতে এসটি সেগমেন্ট এলিভেশন হয় না। এমআই এর দুটো ভাগ আছে, নন স্টেমি আর স্টেমি। ইসিজিতে এই চেঞ্জটাই দেখা যায় এমআই এর ক্ষেত্রে। এটাই প্রশ্ন করেছিল আমাকে, এমআই বলতে বলছে ইসিজিতে কি চেঞ্জ দেখবো, এমআই এলে ইসিজির কি চেঞ্জ আমরা দেখতে পাবো, স্টেমি আর নন স্টেমি। ঠিক আছে, পরের জন কে আছো? অন হও।
কেউ একজন আনো। আমি অনুরাধা বর্মন। আচ্ছা, কোথা থেকে পড়েছো তুমি? আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে 2023 সালে পাস আউট করেছি। এখন কোথায় করছো? দিদি আমি একটা হচ্ছে জেনারেল মেডিসিন ওয়ার্ডে করেছিলাম একটা প্রাইভেট হসপিটালে, কিন্তু আপাতত এখন হচ্ছে এক্সামের প্রিপারেশন নিচ্ছি। এখন করছো না, ঠিক আছে। তোমার পিরিয়ডে লেবার রুমে দেখেছো? হ্যাঁ দিদি করেছি। লেবার রুমে দেখেছো, তাহলে ফার্স্ট স্টেজ কোনটা? ফার্স্ট স্টেজ হচ্ছে কি onset of true labor pain to full dilation of the cervix. কটা স্টেজ আছে? নর্মাল লেবারের কটা স্টেজ আছে? 4টা স্টেজ। তুমি যে বললে ফুল ডাইলেটেশন মানে কত সেন্টিমিটার ডাইলেটেশন? 10 সেন্টিমিটার। 4টে স্টেজ বলো। ফার্স্ট প্রাইমারি গ্রাভিডিটি কতক্ষণ? প্রাইমারি গ্রাভিডিটি কতক্ষণ ডিউরেশন থাকে? হ্যাঁ, ডিউরেশন। ফার্স্ট স্টেজে প্রাইমারি গ্রাভিডিটি হচ্ছে 12 to 14 আওয়ার্স ডিউরেশন। আর মাল্টিদের ক্ষেত্রে? মাল্টিদের হচ্ছে 6 আওয়ার্স। 14 আওয়ার্সটা কোথায় কেটেছো? ও ডিসিপ্লিনে তো 12 আওয়ার্স লেখা আছে। হ্যাঁ দিদি আমি তো 12 আওয়ার্সই জানি, কিন্তু এই যে ইদানিং একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তো ওখানে একজন ম্যাম বলেছিলেন যে বললে মানে এইভাবে এভারেজ বলবে যে 12 to 14 আওয়ার্স। হ্যাঁ, তুমি শুধু 14 বললে মনে হয়, 12 থেকে 14 বললে। না আমি বললাম 12 to 14 আওয়ার্স। তাহলে ঠিক আছে, সেটা বললে ঠিক আছে, কিন্তু শুধু 14 বলবে না। থার্ড স্টেজ কখন শুরু হচ্ছে? থার্ড স্টেজ হচ্ছে এক্সপালশন অফ দা বেবি বার্থ টু হচ্ছে যে মানে এক্সপালশন অফ দা প্লাসেন্টা। ইউটেশিয়া ডিস্টোশিয়া কি? ইউটেশিয়া হচ্ছে নর্মাল ডেলিভারি, আর ডিস্টোশিয়া হচ্ছে অ্যাবনর্মাল ডেলিভারি। লাই কি? লাই মানে লাই হচ্ছে ওই যে মানে ফিটালের অ্যাক্সিসের সঙ্গে ম্যাটারনাল অ্যাক্সিসের যে মানে ফিটাল অ্যাক্সিসের সাথে ম্যাটারনাল অ্যাক্সিসের যে মানে মেইনটেনেন্সটা, রিলেশনশিপ। হ্যাঁ দিদি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো বলো, অবশ্যই বলো। বলছিলাম কি মানে এরকম কি ইন্টারভিউতে হবে যে আমি যাচ্ছি, যেমন আর কি বললাম যে আমি জেনারেল মেডিসিন ওয়ার্ড থেকে কাজ করেছি, তো আমাকে কি শুধু জেনারেল মেডিসিন ওয়ার্ড রিলেটেড কোশ্চেন ওরা করতে পারে, নাকি মানে ওরা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারে? দেখো, মানে ওদের মনের মধ্যে যে ওরা কি চলবে আমরা জানি না, আমাদেরকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। দেখো আমরাও এতে গিয়েছিলাম ইলেকট্রিক ডিপার্টমেন্টে ইন্টারভিউতে, আমি আর আমার কালকে যে দিদি ক্লাস করাচ্ছিল আমার না, ও ছিল, ও কমিউনিটিতে করে, আমিও কমিউনিটিতেই করি দুজনেই। ও ঢুকলো, ওকে ঢোকার পরে বললো কোথায় থেকে পাস আউট বলেই ওকে জেনারেল মেডিসিন থেকে সব ধরেছে, ক্যাথেটার, ইনটেক আউটপুট চার্ট, তারপরে ফিভার চার্ট, এসব ধরেছিল। আর আমি বললাম যে আমিও কমিউনিটিতে, আমি বললাম আমি ইউএসডব্লিউসি তে করি, আমাকে তো সব অপস থেকে ধরেছিল, মানে একটা অপসের বাইরে কিছু ধরেনি। ওরা কোন পজিশনে কি ধরবে ওরাই জানে, ওই পরিস্থিতিও কি তৈরি করবে ওরা। এবার সব রকম ভাবে প্রিপেয়ার হতে, মেনলি ওয়ার্ড রিলেটেডই ধরবে, মানে তুমি যে ওয়ার্ডে কাজ করছো সেই অনুযায়ী ধরাটাই স্বাভাবিক, কিন্তু তাও আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে সেটা থেকেই ধরবে। ওদের মাথায় কখন কি চলবে আমরা জানি না। এবার তুমি ধর একটা কথা বললে, সেই কথার ভিত্তিতেই আর একটা অন্য ওরা কথাই চলে যাবে। আর আমাকে কালকে ফার্স্ট জিজ্ঞাসা করলো যে কোথায় করো, আমি বলি ইউএসডব্লিউসি তে। বললো ইউএসডব্লিউসি তে কি কি কাজ করতে হয়, আমি বললাম ওপিডি করি, ইমিউনাইজেশন করি, এএনসি করি। এই যে এএনসি বললাম, ওই যে এএনসি মা এলে কি কি করো বলো। এএনসি মা এলে জেস্টেশনাল উইক ক্যালকুলেশন কি করে করো, তারপরে জেস্টেশনাল উইক বলার পরে আমি ওটার মাঝখানে কিছু একটা কথা বললাম হয়তো, সেখান থেকে চলে গেল ব্লাড গ্রুপিং কেন করো, আর এই ইনকম্প্যাটিবিলিটি বললাম, আর এই ইনকম্প্যাটিবিলিটি বলতে বলতে আর একটা কিছু বললাম, সেখান থেকে লাই, তারপর গ্রিফে চলে গেল,
মানে এরকম ওই আমার কথা থেকে ওরা কিন্তু প্রশ্ন করছিল, ওরা যে রেডি করে রেখেছিল ওরকম কিছু না, আমি যা বলছি আমার কথা ধরে ধরেই প্রশ্ন করছিল। আর এরকমই হয়, বাকি যত ইন্টারভিউ আমি অনেক জায়গায় দিয়েছি সেখানেও সেম দিয়েছিল। পিজিতে একবার দিতে গিয়েছিলাম, ওই থ্যালাসেমিয়া ইউনিটে, ওটা থ্যালাসেমিয়া রিলেটেডই ছিল, কিন্তু তাও আমি যেটা যেটা বলছিলাম সেই ধরে ধরেই এটা ওটা করে বলছিল। আর সিএইচও আর দিদি ইন্টারভিউ। আরেকটা কথা বলছি, হ্যাঁ বলো। দিদি আমরা জানি যে আইএস এর কম্পোজিশন হচ্ছে গিয়ে, মানে আমি যেটা জানি আর কি, আইএস এর কম্পোজিশন হচ্ছে গিয়ে 100 mg 100 mg NaOH আয়রন প্লাস হচ্ছে গিয়ে 500 mcg ফলিক অ্যাসিড, এটা কি ঠিক? 500 mcg, হ্যাঁ ওটাই তো থাকে, কিন্তু এখন 100 mg তে। হ্যাঁ, বলো যেটা মানে ওই আইএসএর এখন কি এখন কম্পোজিশন। এখন কি 60 mg 11 mg আয়রন হয়েছে? দাঁড়া দাঁড়া, আমার সেন্টারে আছে, আমি দেখছি, ওষুধ এখানেই আছে আমার কাছে, আমি দেখি। একটা iron tablet দাও। Extra tablet। 60, দেখো এই দেখো 60 mg দেওয়া হয়, তুমি জিজ্ঞাসা করলে আমি আগেবার দেখানোর জন্য খুললাম, উল্টো আসছে না সোজা আসছে? দেখা হ্যাঁ হ্যাঁ দিদি, যাচ্ছে। আমার কাছে আছে, আমি আয়রন ট্যাবলেট খাই। আচ্ছা আচ্ছা, 60 mg আর 0.5 500 mg। আচ্ছা পিপিএইচ কি বলো? পিসিএইচ পিপিএইচ হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ। হ্যাঁ হ্যাঁ, ও সরি, পিপিএইচ আমি শুনেছি, পিসিএইচ, হ্যাঁ পোস্টপার্টাম হেমারেজ। একটা পেশেন্ট এলে, পোস্টপার্টাম হেমারেজের পেশেন্ট এলে, মানে পেশেন্ট এলে বা ওয়ার্ডে হঠাৎ করে ধরো একটা লেবারের পরে স্টার্ট হয়ে গেছে, কি করবে ম্যানেজমেন্ট? পিপিএইচ এর ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে কল ফর এক্সট্রা হেল্প করতে হবে, কারণ পিপিএইচ এর ম্যানেজমেন্ট আমরা একা করতে পারবো না, কল ফর এক্সট্রা হেল্প। তারপর হচ্ছে গিয়ে পেশেন্টকে হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন দিতে হবে, পেশেন্টকে হচ্ছে গিয়ে আইভি ক্যারোলা করতে হবে, আর পেশেন্টের হচ্ছে গিয়ে কফ ম্যাচিং এর, পেশেন্টের ব্লাড গ্রুপ কফ ম্যাচিং এর জন্য পাঠাতে হবে, আর পেশেন্টের ভাইটাল সাইন্স চেক করতে হবে। আর তারপরে আমাদের ম্যানেজমেন্ট হবে হচ্ছে গিয়ে আর পেশেন্টে আমাদের হচ্ছে গিয়ে অ্যাবডোমেনটা মাসাজ করে দেখতে হবে যে ইউটেরাসটা হার্ড আছে নাকি সফটেনিং আছে। যদি পেশেন্টের ইউটেরাস হার্ড হয়, সেটা হচ্ছে কি অ্যাটমিক ইউটেরাস, তার জন্য হচ্ছে কি মেডিকেল ম্যানেজমেন্ট শুরু হবে। মেডিকেল ম্যানেজমেন্টের জন্য ফার্স্টে আমরা পেশেন্টকে হচ্ছে দিদি এই মুহূর্তে মেডিকেল ম্যানেজমেন্টটা ভুলে গেছি। আচ্ছা অ্যাটমিসিটি যে বললে, অ্যাটমিসিটি কাদের, মানে কোন কোন এদের রিস্ক থাকে অ্যাটমিসিটি হওয়ার? কোন কোন প্রেগনেন্ট মায়েদের রিস্ক থাকে, কারা কারা রিস্কের মধ্যে পড়বে অ্যাটমিসিটি? কেউ পারবে বলো, বাকি অন্যরা কেউ বলো, অ্যাটমিসিটি হওয়ার রিস্কে কোন কোন পেশেন্টরা থাকবে, কোন কোন মায়েরা, প্রেগনেন্ট মায়েরা? আরো আছে, আরো আছে, বলো, শুধু মাল্টিপ্যারাইটি নয়, আরো আছে, বলো। মাল্টিপ্যারাইটি, তারপরে হচ্ছে যে টুইন প্রেগনেন্সি, হ্যাঁ টুইন প্রেগনেন্সি হলে, তারপরে হচ্ছে যে পলিহাইড্রোমিয়াস হলে, ম্যাক্রোসোমিক বেবি হলে, জিডিএম মা ম্যাক্রোসোমিক বেবি, তাদের এইসব ক্ষেত্রে কিন্তু টনিসিটি নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা আমাদের যে পিপিএইচ এর যে 4T, 4টে টি দিয়ে ধরা হয় যে, বলো, বলতে পারবে 4T কি কি? পিপিএইচ এর কজ যেটা। টোন, ট্রমা,
টিস্যু থ্রম্বিং। হ্যাঁ, টিস্যু থ্রম্বিং। ফার্টিলাইজেশন কি করে হয়? ফার্টিলাইজেশন মানে ফার্টিলাইজেশন কি সেটা বলবো? মানে এটা হচ্ছে বোথ। বলো বলো বলো, যেটা বলছো বলো। ফার্টিলাইজেশন হচ্ছে কি বোথ হচ্ছে মেল ফিমেলের বিভিন্ন ধরনের কজের জন্য হতে পারে। আর ফার্টিলাইজেশন হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে মানে যখন আর কি ওয়ান কাপল হচ্ছে গিয়ে যখন মানে ফার্টিলিটি করতে পারে না, সেটা হচ্ছে তোমার 1 বছর বা 2 বছর ধরে যখন আর কি তারা হচ্ছে কি ট্রাই করে, কিন্তু যখন আর কি সেটা তো ইনফার্টিলিটি বলছো, আমি নর্মাল জাস্ট বললাম ফার্টিলাইজেশন। দেখে ফার্টিলাইজেশন প্রসেস অফ মানে যখনই শুধুমাত্র ফিমেল গ্যামেট আর মেল গ্যামেট যখন মিলিত হচ্ছে, ওভামা স্পার্ম মিলিত হচ্ছে, যেখানে জাইগোট হচ্ছে, সেটাই ফার্টিলাইজেশন। এই সহজ সহজ পরীক্ষায় গুলিয়ে যায়, এটা খুব সহজ প্রশ্ন, এটাই গুলিয়ে যায়। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করতে করতে পারবে, কনফিডেন্স এতটাই হাই হয়ে যাবে প্রশ্ন উত্তর করতে করতে, কদিনে দেখবে কিছু মনে হবে না সেই সময়। পরের জন্য দেবজানি। অন হওয়ার পরিস্থিতি আছে নাকি পরের জন্য অন হবে? দিদি কোথায় করছে দিদি? কলেজ এন্ড হসপিটাল থেকে আমি এখন ডিএসপি মেন হসপিটালে করছি। কোন ওয়ার্ড? হ্যালো, কথা আসছে না দিদি? আসছে না, নেট প্রবলেম তো নেই রে, 5G নেট আছে। কোথায় কোথায় করছিস তুই? কোন ওয়ার্ডে করছিস? দিদি আমি এখন ইমিউনাইজেশন এতদিন করছিলাম, ইমিউনাইজেশন ক্যাম্প, তারপরে এখন ইয়েতে করছি কেবিন ওয়ার্ড সার্জারি। হ্যালো, ইমিউনাইজেশন আর ভ্যাকসিনেশনের পার্থক্য কি? যখন আমরা কোনো মেডিকেশন বেবির মধ্যে ইনজেক্ট করছি, সেটাকে ইমিউনাইজেশন বলে, সরি সেটাকে ভ্যাকসিনেশন বলে। আর সেই ভ্যাকসিনেশনের ফলে বডিতে যে ইমিউনিটি তৈরি হচ্ছে, সেটা ইমিউনাইজেশন বলে। মোস্ট হিট সেনসিটিভ ভ্যাকসিন কোনটা? টিটি। কি বললি? সরি, মোস্ট ইমিউনাইজেশন ওপিভি, টিটি হচ্ছে মোস্ট রেজিস্ট্যান্ট। মোস্ট হিট সেনসিটিভ হচ্ছে ওপিভি। আচ্ছা, মা বাচ্চা হওয়ার সাথে সাথেই ব্রেস্ট মিল্ক করছে, এটা কি টাইপসের ইমিউনিটি তৈরি হলো? এটা অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ, প্যাসিভ? অ্যাক্টিভ ইমিউনিটি না, এটা প্যাসিভ। এটা অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। হ্যাঁ, দেখ ইমিউনিটি হচ্ছে শোনো, ইমিউনিটি হচ্ছে দু প্রকার, একটা কি, একটা হচ্ছে ইননেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি। ইননেটটা কি, যেটা আমি জন্মসূত্রে পাচ্ছি, এই আমার একটা আলাদা ইমিউনিটি আছে, দেবযানীর আলাদা ইমিউনিটি আছে। আমি একটু খেলে আমার হয়তো পেট খারাপ করে যায়, ওর পেট খারাপ করে না, ও বিরিয়ানি খেতে দুধও খেতে পারে। তাহলে ওর যে ক্ষমতা পেটের যে ইমিউনিটিটা, সেটা ও ইননেট করেছে, মানে জন্মসূত্রে পেয়েছে। আর অ্যাকোয়ার্ডটা যেটা আমরা সবাই জন্মানোর পর থেকে মানে গ্রহণ মানে পাচ্ছি, যেটা সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি। এবার এটার দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। অ্যাক্টিভটা কি? অ্যাক্টিভ ইমিউনিটিতে বাইরে থেকে অ্যান্টিজেন শরীরে ঢোকালাম, অ্যান্টিজেন ঢোকানোর পরে শরীর তার বিরুদ্ধে একটা কড়া অ্যান্টিবডি তৈরি করে বসলো, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্টিবডি শরীরে ঢোকানো হচ্ছে। এবার যখন ব্রেস্ট মিল্ক খাওয়া হয়, ব্রেস্ট মিল্কে কি থাকে? আইজিএ। আইজিএ কি? একটা ইমিউনোগ্লোবিউলিন, মানে অ্যান্টিবডি। তাহলে ডাইরেক্ট অ্যান্টিবডি শরীরে ঢুকছে বলে এটা হচ্ছে প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভকে আবার দুভাগে ভাগ করেছে, একটা ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল হচ্ছে আমার চিকেন পক্স হলো আর আমার কোনোদিন চিকেন পক্স হবে না, তাহলে এটা কি হলো? অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। আর আমি ভ্যাকসিন, আমাকে বিসিজির টিকা দেওয়া হলো,
সেটা তাহলে কি হবে, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। কারণ বিসিজির টিকাতে কি দেওয়া হয়, বিসিজির যে জীবাণু মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলিস জীবাণুটা আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে আমাদের শরীরের অ্যান্টিবডি ফাইট তৈরি হয়। এটা হচ্ছে কি অ্যান্টিজেন ঢোকানো হচ্ছে, তাই অ্যাক্টিভ আর্টিফিশিয়াল। আর প্যাসিভটা কি, প্যাসিভে হচ্ছে ডাইরেক্ট অ্যান্টিবডিটাই ঢোকানো হয়, যেখানে ন্যাচারালি ব্রেস্ট মিল্ক। আর আর্টিফিশিয়াল হচ্ছে কাউকে কাউকে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, যেমন হেপাটাইটিস বি নিউরোস্টিক ইনজুরি হলে কি দেওয়া হচ্ছে, ইমিউনোগ্লোবুলিন চালানো হচ্ছে, বা অনেক সময় অ্যান্টিবডি চালানো হয়। সেগুলো সমস্ত কিছু হচ্ছে যে প্যাসিভ আর্টিফিশিয়ালের উদাহরণ। আচ্ছা, ভ্যাকসিন দেওয়ার পরে যে 4 কি মেসেজ, সেটা কি বল? নেক্সট ভ্যাকসিন কখন দেওয়া হবে, ভ্যাকসিন কার্ডটা ঠিক করে রাখতে হবে। আর যদি জ্বর আসে তখন আমরা প্যারাসিটামল সিরাপ ইউজ করতে পারি। আর ওখানে রেডনেস হলে ভয় পাওয়ার কিছু দরকার নেই, মানে আচ্ছা, এখানে বলছো লিস্ট হেড সেনসিটিভ ভ্যাকসিন। হ্যাঁ, হেপাটাইটিস বি টিটি দুটোই পড়বে, তুমি টিটিটাই ধরো যে লিস্ট মানে হিট সেনসিটিভ হচ্ছে টিটি। আর সব থেকে কোল্ড সেনসিটিভ দেখো, যদি লিস্ট হিট সেনসিটিভ বলো টিটি বলবে, আর যদি কোল্ড সেনসিটিভ ভ্যাকসিন সব থেকে বেশি কি হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি কোল্ডে রাখলেও নষ্ট হয়ে যাবে। আচ্ছা। 4 কি মেসেজ হয়ে গেছে বললে তো? আচ্ছা, ভিবিএম কি? ভ্যাকসিন ভায়াল মনিটরিং। যদি ভিতরেরটা আর বাইরেরটা সমান হয়ে যায়, কি করবে ভ্যাকসিনটা? তখন ভ্যাকসিনটা ইউজ করতে পারবো, ইউজ করা মানে ইউজ করা যাবে, তাড়াতাড়ি ইউজ করতে হবে ওটা দেখে। আর যদি ভিতরেরটা বেশি ডার্ক হয়ে যায় তখন আর ইউজ করা যাবে না, ফেলে দেবো। আর যদি ওটা এক হয়ে যায় তখন সেদিনকেই ইউজ করে ফেলতে হবে, সেদিনকে মানে সেদিনকে, পরে আর ইউজ না। আচ্ছা, একটা বাচ্চা এসেছে, তার বয়স 5 বছর, 5 বছর না 4 বছর 9 মাস, ঠিক আছে? আর ও 12 বছরের মধ্যে, মানে ওর 1 বছরের মধ্যে 12 মাসের মধ্যে ও তার দুটো ডোজ পেয়েছিল। ও পেনটা 1 আর 2 পেয়েছিল। ও 4 বছর 9 মাসে এসেছে, তারপর আর পেনটার কোনো ডোজ নেয়নি, ওকে কি দিবি? দিদি তাকে ডিপিটিটা দেবো, কারণ পেন্টাভ্যালেন্ট, রোটাভাইরাস আর আইপিভি এগুলো তো সাধারণত 1 ইয়ার পর্যন্ত দেওয়া যেতে পারে, তারপরে আর দেওয়া যেতে পারে না, সেহেতু তাকে ডিপিটি ডোজটা দেবো। আর যেগুলো আছে মিজেলস, তারপরে যেই সেগুলো ডোজ দেবো, কারণ 7 বছর আর 15 বছর 1 বছর পর্যন্ত যে ডোজগুলো আসছে সেগুলো দেবো না। দেখ, ঠিক আছে, তুই আমার মাইকটা অফ কর বলি। পেনটার একটা হচ্ছে, যদি কোনো ভ্যাকসিন 1 বছর, ধর যে ভ্যাকসিন গুলো 12 মাস পর্যন্তই দেওয়া যায়, মানে সব বেশিরভাগ ভ্যাকসিন আমরা জানি যে রোটা বল, ওপিভিটা না রোটা, তারপরে পেনটা, এগুলো সব কি ডোজ উইদিন 12 মান্থস, 12 মাস পর্যন্ত দেবে, 1 বছর পর্যন্ত। কিন্তু এই 12 মাসের মধ্যে যদি 3টে ডোজের যে কোনো একটা ডোজ বা দুটো ডোজ সে পায় 12 মাসের মধ্যে, তাহলে সে যদি 5 বছর, আমার তার পড়ে থাকা ডোজটাকে কমপ্লিট করব। আমি তাহলে এখানে কি বললাম, যে 4 বছর 9 মাসের বাচ্চা, সে 1 বছরের আগে ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ পেয়েছে, তার মানে ও থার্ড ডোজটা পায়নি, কিন্তু ও 4 বছর 9 মাসে এসেছে, মানে ওর 5 বছর এখনো হয়নি, কিন্তু 1 বছরের আগে পেনটার দুটো ডোজ পেয়েছিল, তাহলে ওকে আমি থার্ড ডোজটা দিতে পারি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসটা। আচ্ছা, ড্রপ আউট কেস আর লেফট আউট কেসের পার্থক্য কি? ড্রপড আউট কেস মানে সেটাকে বোঝানো হচ্ছে যে ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে এসেছিল, মানে তাকে ইমিউনাইজেশন দেওয়া হয়েছে কিন্তু সে তারপরে সে কন্টিনিউ করেনি। আর লেফট আউট কেস হচ্ছে যে সে কোনোদিনই ভ্যাকসিনেশন নেয়নি, তাকে লেফট আউট কেস বলা হবে। ঠিক আছে, ডিপিএম এর ডিএমপি এর পুরো কথা কি? এই মুহূর্তে মনে পড়ছে না। ডিপড মেট্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। ঠিক আছে, আর কি বাকি থাকলো তাড়াতাড়ি? আর আচ্ছা,
পূজা অন হতে পারবে? রিয়া? রিয়া কেউ আছে যে এখন একবারও মাইক অন করুনি? বলতে পারো মাইকটা অন করে। কৃষ্ণা মন্ডল। আচ্ছা, কোথা থেকে পাস করেছো? আমি ম্যাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে পাস আউট করেছি, 20 থেকে 23-এর ব্যাচ। আচ্ছা, তো এখন কোথায় করছো তুমি? আমি এখন আইসিইউতে ডিউটি করি ম্যাম। আইসিইউতে করো, বাহ, ঠিক আছে। আইসিইউতে করো, ঠিক আছে, তোমাকে ভালো প্রশ্ন করা যাবে। আচ্ছা, আইসিইউতে জিসিএস দেখেছো? জিসিএস কি? হ্যাঁ ম্যাম দেখেছি। জিসিএস হলো আমাদের লেভেল অফ কনসিয়াসনেস স্কোর করার একটা প্রসেস, যেখানটায় জিসিএস এর টোটাল স্কোর 15 এবং লোয়েস্ট স্কোর 3 ম্যাম। তারপর? আর যদি জিসিএস 8 এর নিচে নেমে যায় তাহলে আমরা সেই পেশেন্টকে ইন্টুবেশন করার কথা ভাববো। আর জিসিএস এর মধ্যে 3টে মানে মেজার করার জন্য প্রসেস রয়েছে, সেটা হচ্ছে একটা আই ওপেনিং, একটা ভার্বাল রেসপন্স আর একটা মোটর রেসপন্স। আচ্ছা, একটা মৃত মানুষের জিসিএস কত? 3 ম্যাম। যদি 8-এর নিচে হয় জিসিএস, তাহলে সে কি কন্ডিশনে রয়েছে পেশেন্টটা? কোমাটোস কন্ডিশনে। আচ্ছা, যদি 8-এর উপরে হয় তাহলে ম্যাম সে নরমাল। আর ডিপ কোমা পেশেন্টের জিসিএস কত হবে? বিলো 5। ঠিক আছে, আমি একটা পেশেন্টকে বলছি, তুমি তার স্কোরটা বলবে, ঠিক আছে? পেশেন্টকে, হ্যাঁ, পেশেন্টকে ডাকার পরে পেশেন্ট চোখ খুলছে, বা তুমি হাত দিয়ে নাড়ানোর পর পেশেন্ট চোখ খুলছে। আচ্ছা ম্যাম। আর পেশেন্টকে ডাকার পরে চোখ খুললো, পেশেন্ট পেন উইথড্রল করছে। পেন উইথড্রল করছে। ঠিক আছে ম্যাম। আর হচ্ছে পশ্চার ডিকর্টিকেট আছে। কি ম্যাম? ডিকর্টিকেট পশ্চার, সেরিব্রেটার ডিকর্টিকেট পশ্চার হয় তো, ডিকর্টিকেট পশ্চার। ম্যাম আমার ডিকর্টিকেট পশ্চারটা জানা নেই ম্যাম। দেখো আমি, হ্যাঁ 196/114 প্রেসার। প্রেসার ওষুধ খাইনি আজকে? না, হ্যাঁ খেয়েছি তো বলেছি। আজ প্রেসার ওষুধ খেয়েছেন? কি খায় প্রেসার? সিটিডি? না না, অ্যামলো খাচ্ছি। সিটিডি দিয়ে দাও। অ্যামলো আর সিটিডি দুটোই দিই। হ্যাঁ, এখন একটা ওষুধ খেয়ে নেবেন গিয়ে, ঠিক আছে? আর এখন থেকে 2টো করে ওষুধ খেতে হবে। অ্যামলো সিটিডি দুটোই হ্যাঁ, দিই, দুটো। হ্যাঁ? এখন গিয়ে সিটিডিটা খেয়ে নিতে বলুন। হ্যাঁ। সরি। আইসিইউতে তুমি করো বলছো, আইসিইউ রেগুলার যে মনিটরিং দেখো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো ওই মনিটরটার ভ্যালু কি, কেন রাখা হয় মনিটর গুলো? পেশেন্ট ঠিকঠাক আছে কিনা সেইটা জানার জন্য ম্যাম। পেশেন্টের সমস্ত ভাইটালস ঠিক আছে কিনা সেইটা জানার জন্য। আচ্ছা, আইসিইউতে নার্স পেশেন্ট রেশিও কত? 1:1 ম্যাম। আইসিইউ এর সেটআপ কিরকম হওয়া উচিত? আইসিইউতে কি থাকা উচিত? একটা আইসিইউতে কি জিনিস থাকতে হবে? আইসিইউতে ফার্স্টলি একটা মনিটর থাকতে হবে ম্যাম, পেশেন্টকে মনিটর করার জন্য। আর বেড, অবশ্যই বেডগুলোকে খুব ভালো রকম হতে হবে, যাতে সেগুলোকে সব রকম করা যায়, নিচে নামানো বা উপরে তোলা। ম্যাম মনে পড়ছে না বেডটার নাম। আর সিরিঞ্জ পাম্প থাকে ম্যাম, ভেন্টিলেটর থাকে, ডিফিব্রিলেটর থাকে।
আর একটা ক্রাশ ট্রলি থাকে যেখানটা সমস্ত রকমের ইমার্জেন্সি মেডিকেশন থাকে। হুম। আর ধরো পেশেন্টকে হঠাৎ করে পেশেন্ট খারাপ হয়ে গেল, কি করবো? আনরেসপন্সিভ হয়ে গেল পেশেন্ট, তাহলে পেশেন্টের সবার আগে জিসিএস টা মেজার করব, তারপর জিসিএস মেজার করার পর তার ভাইটালসটাও চেক করে নেব ম্যাম, কারণ অনেক সময় পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কারণেও পেশেন্ট আনরেসপন্সিভ হয়ে যায়। হুম, ঠিক আছে। তারপর তারপর কি করবে? আর তারপর জিসিএস যদি 8 এর নিচে নেমে যায় ম্যাম, তাহলে আমরা তাকে ইন্টিউবেশনের জন্য রেডি করব পেশেন্টকে, কারণ তার এয়ারওয়ে প্রোটেকশন দরকার, না হলে পেশেন্ট অ্যাসপিরেট করে যেতে পারে। আর যদি ইন্টিউবেশন করতে হয়? হ্যাঁ ম্যাম, তাহলে আমরা ইন্টিউবেশন ট্রে রেডি করব, আর সাথে সাথে যে টেকনিশিয়ান থাকে তাকে ডাকবো ম্যাম ইন্টিউবেশনটা করার জন্য। আচ্ছা, আইসিইউতে টিপিএন দেখেছো? কি ম্যাম? টিপিএন টিপিএন হ্যাঁ ম্যাম, টিপিএন কি বলো? ওটা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন ম্যাম। যে পেশেন্ট অনেক বেশি ম্যালনারিশড হয় এবং সে ওরালি নিউট্রিশন নেওয়ার মতো অবস্থায় থাকে না, তখন আমরা তাকে টিপিএন দিই। আর টিপিএনটা কোথায়? আইভিতে দেবো? কোথায় দেবো টিপিএন? ওইটা ম্যাম সিডি সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার লাইনে দেওয়া হয় ম্যাম। সবসময় আমরা সেন্ট্রালি দেবো, আইভিতে কখনো টিপিএন দেওয়া যাবে না। টিপিএন এর কম্পোজিশন কি? সরি ম্যাম, মনে পড়ছে না। টিপিএন এর মধ্যে সমস্ত কিছু থাকে, যত রকম ধরো মিনারেলস, ক্যালসিয়াম, আয়রন, মানে যা কিছু একটা মানুষের দরকার প্রয়োজন, যেহেতু সে মুখে খেতে পারছে না, তার জন্য আমরা টিপিএন দিচ্ছি। আচ্ছা, কোন কোন পেশেন্টের টিপিএন দেওয়া যেতে পারে? মনে পড়ছে না ম্যাম। তুমি তো আইসিইউতে আছো, দেখবে তো অনেক সময় পেশেন্টের টিপিএন দেওয়া হয় না, তারা মুখে একদম খাবেই না কোনোভাবে। ওটি হয়ে এসেছে, একদম খুব বড় ওটি হয়েছে, সে ওটি হওয়ার পর পেশেন্ট একদম খারাপ অবস্থায় চলে গেছে, ডিটোরিয়েট করছে, বা ধরো ব্রেন ডেথের কাছাকাছি পৌঁছে গেছে, জিসিএস একদম কম, ডিপ কোমা রয়েছে, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব হচ্ছে না কোনোভাবে, তখন তাদেরকে আমরা টিপিএন দিয়ে রাখবো, টোটাল পেরেন্টাল নিউট্রিশন। আচ্ছা, এবার দেখো, আমরা জিজ্ঞাসা করেছিলাম ফার্স্টে জিসিএস থেকে। জিসিএস কি তাহলে? আমরা, তুমি বলেছো, ঠিক আছে, ভালো বলেছো। এবার আমরা এটাকে কি দিয়ে দেখি, কি দিয়ে মনে রাখবো? ইভিএম, ভোটের ইভিএম, ভার্বাল, আর হচ্ছে কি যেটা হচ্ছে মোটর অ্যাক্টিভিটি। ইভিএম আমরা দেখি, টোটাল স্কোর হচ্ছে 15, 4, 5, 6 নাম্বার দেবো, 4, 5, 6। আর লাস্টে আমি যেটা 6 বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম ডি সেরিব্রেট আর ডি কর্টিকেট পশ্চার। দেখো, যদি ডি কর্টিকেট পশ্চার হয় তখন 3 দেওয়া হয়, ডি সেরিব্রেটে 2 দেওয়া হয়। ডি কর্টিকেট আর ডি সেরিব্রেট পশ্চার মানে হচ্ছে, দেখে আমরা নর্মাল যে পজিশন, দেখবে কোনো পেশেন্ট ধরো শুয়ে আছে, ডি কর্টিকেটটা কিরকম পশ্চার হবে? অ্যাবনর্মাল ফ্লেকশন, মানে পেশেন্ট যে শুয়ে আছে কোনো তার নেই, হাত মানে এরকম খাই করে একটা গুটিয়ে গুটিয়ে যাওয়া করে পড়ে আছে, হাত তুমি ফেলে দিচ্ছ, সেই রকমই পড়ে যাচ্ছে। ডিকর্টিকেট পশ্চার অ্যাবনর্মাল ফ্লেকশন হয়, হতে পারে হাত পা খুব গুটিয়ে আছে, বা এইরকম ভাবে কোনোভাবে গুটিয়ে, বা বুকের উপরে হাতটা, মেন এটাই ধরা হয়, বুকের উপরে হাত গুটিয়ে ফ্লেক্স হয়ে আছে, অ্যাবনর্মাল ফ্লেক্স হয়ে আছে, সেটা হচ্ছে ডিকর্টিকেট। আর ডি সেরিব্রেট হচ্ছে এক্সটেনশন, মানে পেশেন্টের কিছু নেই, ও তো কোনো মাসেল বা কিছু নেই, ও ডি সেরিব্রেট মানে এক্সটেন্স হয়ে বা হাত এরকম এক্সটেন্স করে এরকম পড়ে আছে, সেটা হচ্ছে ডি সেরিব্রেট। সেরি মানে সেরি, আর ডিকর্টি মানে ফ্লেকশন, আর সেরি মানে এক্সটেনশন। ওকে ম্যাম। ওকে, ঠিক আছে। রমবার্গ টেস্ট জানো? রমবার্গ টেস্ট কি করতে হয়? রমবার্গ টেস্ট, হ্যাঁ ম্যাম, ওইটাতে ডিভিটি, ডিপ ভেন থ্রোম্বোসিস মেজার করা হয়। না, রমবার্গ টেস্ট হচ্ছে একটা টেস্ট যেটা হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টে করা হয়, যেটা তুমি যেটা বলছো ডিভিটি বা ডিপ ভেন থ্রোম্বোসিস, সেটা হচ্ছে হিউম্যান সাইন, তো পোস্ট ন্যাটাল মাদারকে দেখার জন্য। আচ্ছা, রমবার্গ টেস্টটা দেখো। রমবার্গ টেস্ট হচ্ছে একটা টেস্ট যেটা পেশেন্টের ব্যালেন্স চেক করা হয়। কিভাবে করা হয় পরীক্ষাটা? এই দেখো, একটা পেশেন্টকে দাঁড় করানো হয়, ধরো পেশেন্টকে দাঁড় করালো, দাঁড় করিয়ে বললো তুমি চোখটা বন্ধ করো, এভাবে পুরো চোখটা বন্ধ করবে, চোখটা বন্ধ করে এরকম স্ট্রেট দাঁড়াতে বলবে, আমি নিজেই ব্যালেন্স হারাচ্ছি, এরকম দাঁড়ানোর পরে
যদি সে দাঁড়াতে না পারে তাদেরকে লম্বার টেস্টে দেখা যায় তার ব্যালেন্স নেই, চোখ বন্ধ করে সে দাঁড়াতে পারছে না, এগুলো চোখটা বন্ধ করে দাঁড়ানোর পরে সেরকম ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে বা পা সরে যাবে বা এরকম পড়ে যেতে থাকবে বা পিছন দিকে সামনের দিকে পড়ে যাবে। সেটা হচ্ছে সেই দেখা হয় রম্বার টেস্টে। তাহলে রম্বার টেস্ট কি করা হয়? রম্বার টেস্টে পেশেন্টের ব্যালেন্স চেক করা হয় রম্বার টেস্টে। ইএসআই প্রশ্নটা এসেছিল যে রম্বার টেস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বলে আই টাই সব অনেক কিছু দিয়ে রেখেছিল, মেন এটা ব্যালেন্সের জন্য। ঠিক আছে ম্যাম। আচ্ছা, সিনেল চার্ট কিসে ইউজ করা হয়? সিনেল চার্ট জানি না ম্যাম এটা। ওই যে আমরা মাইকটা অফ করো, তোমার মাইকটা অফ করো, অপথ্যালমোলজিতে বা যে আমাদের আই ডিপার্টমেন্ট গুলোতে যে চোখের জন্য যে চার্ট থাকে না, ই ছোট বড় বড় করে লেখা থাকে, ওই চার্টটাকে বলা হয়। ও ম্যাম হ্যাঁ জানি, আমি আসলে বুঝতে পারিনি ম্যাম আপনার ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একটা হেড ইনজুরি পেশেন্টকে তুমি কিভাবে ম্যানেজ করবে? হ্যালো, শোনা যাচ্ছে ম্যাম? ম্যাম হেড ইনজুরি একটা পেশেন্ট আসার পর আমরা প্রথমেই তার যদি জ্ঞান থাকে তাহলে তার কাছে বা তার বাড়ির লোকের কাছে হিস্ট্রি নেব যে তার কোনো ভমিটিং এর হিস্ট্রি আছে কি না, আর কতক্ষণ আগে ঘটেছে এবং কিভাবে ঘটেছে, তারপর তার কোনো ব্লিডিং এর হিস্ট্রি আছে কিনা সেইটা তো ম্যাম দেখেই বুঝতে পারবো। তারপর ভাইটাল সাইন নেব, বিপিটা অবশ্যই চেক করব কারণ তার ব্রেন ইনজুরি ক্ষেত্রে অনেক সময় বিপির ওপরেও আমাদের এফেক্ট ফেলে ম্যাম। হ্যালো ম্যাম, কিছু শুনতে পাচ্ছি না। মাইক অফ করে তোমার মাইক অফ করো। হ্যাঁ, জিসিএস, তারপরে হচ্ছে যে কোথাও কোনো হেমাটোমা হয়ে আছে, ব্লাড ক্লট হয়ে আছে কি, বা কোথাও ব্লিডিং হচ্ছে কি, এই সমস্ত কিছুই আমরা হেড ইনজুরি পেশেন্টের মধ্যে দেখবো। আর ভাইটালসটা তো অবশ্যই। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম। আচ্ছা, কারো কি বাকি থাকলো যে একবারও মাইক অন করুনি? যদি না থাকে আমি তাহলে ক্লাসটা শেষ করছি, বুঝলে তো? আমার ফোনে 5% চার্জ হয়ে গেছে, আমি তো ডিউটি এসেছি, আর বাড়ি যাবো, ফোন সুইচ অফ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ক্লাস কেমন লাগলো জানিও, হ্যাঁ অবশ্যই। ফিডব্যাক, তোমাদের ফিডব্যাকের উপর আর দেখো, তোমরা যেরকম চাইবে সেরকম ভাবে আমরা চেষ্টা করব। তোমাদের যেরকম প্রয়োজন তোমরা গ্রুপটায় জানাবে, সেরকম ভাবে আমরা অবশ্যই চেষ্টা করবো। আমরাও নতুন, তোমরাও নতুন, তো আমাদের তো স্বাভাবিক, আমরা নিজেদের মতো চেষ্টা করছি। তো তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা আমাকে গ্রুপে রিভিউ দিয়ে দেবে। হ্যাঁ, আমি ব্যাক করছি, আমার 5% চার্জ হয়ে গেছে। রাখলাম, হ্যাঁ, টাটা। ওকে ম্যাম। গ্রুপে রিভিউ দিও।